ঘটনাটা তাহলে সরাসরি ঘটনায় যাই। আপনার জীবনে একটা খুব মর্মান্তিক ঘটনা আছে, সেটা দিয়ে শুরু করেন, তাই না? আম, আগে আমার এক্সপিরিয়েন্সের ঘটনাটা আমি আগে শেয়ার করতে। ওকে, ফাইন। এখানে বলে রাখা ভালো, আমার দেশের বাড়ি বগুড়াতে ধুনট থানায়। তো আমার আব্বু যখন মারা যায় 95-এ, দেন আমরা চলে আসি গ্রামের বাড়ি ছেড়ে, আমরা চলে আসি বগুড়াতে। বড় ভাইয়ের জব পারপাসে আমরা আসি, ওখানে থাকি, পড়াশোনা করতে থাকি। বাড়িতে সাধারণত কেউ থাকা হয় না এবং বাড়িটা পরিত্যক্ত অবস্থায় থাকে। তো বাড়িতে অ্যাজ ইউজুয়াল অনেকদিন মানুষজন না থাকলে যে সমস্ত ব্যাপারগুলো হয়, বাট এগুলা তখন আমরা এক্সপিরিয়েন্স কোনো কিছু করি নাই, কারণ এখানে রাশিরও কিছু ব্যাপার থাকে। আপনাকে বলেছিলাম যে যারা তুলা রাশি জাতক যারা থাকে তারা এই ব্যাপারগুলা অনেক আগে তারা বুঝতে পারে। তো আম্মু অনেক কিছু দেখলেও ব্যাপারগুলো আমাদের কাছে হাইড করে গেছে, বলেনি। তো ঘটনা যেটা হয় যে 2004-এ আমি আম্মুর সাথে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। তো রাত্রে খাওয়া দাওয়া শেষ। আর একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমাদের গ্রামে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি আসে নাই, একটা নিভৃত পল্লী। তো সেখানে হ্যারিকেন বা কুপি যেটাই বলেন, এটা দিয়ে রাত্রে আধারটাকে দূর করতে হয়। তো রাত্রে খাওয়া দাওয়া শেষে আমি আমার ঘরে গেলাম শোয়ার জন্য। তো আম্মু বলতেছে তুমি ওই ঘরে থাইকো না। তো আমি বলতেছি কেন, কি সমস্যা? তো বলতেছে না ওই ঘরটা ভালো না, তোমার একটু প্রবলেম আছে, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। তো আমি বলতেছি কি প্রবলেম আছে, ভূত টুত আর এগুলো কিছু না। তো বলতেছে না ওরকম কিছু না, থাক তুমি থাইকো না, তুমি আমার কাছে থাকো। তো আমি আর আমার কথা শুনলাম না, আমি রাত্রে গিয়ে শুয়ে পড়লাম। তো কেন আমার ঘুম আসতেছে না, তখন শরৎকাল ছিল, জ্যোৎস্না রাত, আমার ঘরের জানালাগুলা খোলা। তো রাত অলমোস্ট 12:30 যায়, হারিকেনের আলো কমানো ছিল। শুয়ে আছি আমি, শুয়ে জানালার দিকে তাকিয়েছিলাম। তো ঘুম আসতেছে না, গ্রামের রাত 12:30 মানে অনেক রাত, সবাই ঘুম। তো জানালার দিকে তাকায় আছে, এরকম হঠাৎ একটা সময় দেখলাম যে জানালা দিয়ে কিছু একটা ছায়ার মতো এসে ঢুকলো আমার রুমে। তো আমি প্রথম ভাবছি আমি কি ভুল কিছু দেখলাম কিনা। তো আমি সাথে সাথে উঠে বসছি এবং হারিকেনটা জ্বালাইতে গেছি, যেহেতু সেটা কমানো ছিল। তো যখন জ্বালাইতে গেছি সেই মুহূর্তে সেটা নিভে গেছে আর কি। তো আমি ভাবলাম যে অনেকক্ষণ কমানো ছিল, তো হয়তো ভিতরে গ্যাস জমছে, এই জন্য অফ হয়ে গেছে। তো আমি আর কিছু মনে না করে আমি জাস্ট শুয়ে পড়ছি। তো শুইছি, ঠিক 2 মিনিট পর যেটা হয়েছে যে আমি শুয়ে আছি বালিশে, পিছন থেকে এসে আমার মুখের উপরে হাত উঠাই দিছে, 2টা হাত দিয়ে আমার মুখটাকে চাপ দিয়ে ধরছে। এবং তার দুইটা হাতের কবজি জাস্ট আমার মুখের উপর, পুরো মুখটা বন্ধ হয়ে আছে, নিঃশ্বাস নিতে পারতেছি না। এবং এটা এত ওজন যে 35 কেজির কম হবে না। এবং আমার মনে হচ্ছে যে আমার হাড়টা এগুলা ভেঙে ঢুকে যাচ্ছে। তো এরকম লাগতেছে এবং হাত অসম্ভব ঠান্ডা, বরফের মতো হাত ঠান্ডা। আমি অনেক চেষ্টা করতেছি তাকে হাতটা সরানোর, বাট আমি পারতেছি না। লাফালাফি করতেছি, বিছানায় ছটফট করতেছি, বাট চিল্লাইতেও পারতেছি না কারণ মুখটা বন্ধ। তো অনেক এরকম প্রায় 3-4 মিনিট এরকম চলতেছে। তো অনেক কষ্ট আমি তার যেটা করলাম, ফার্স্টে আমি তার ডান হাতটা ধরছি, তার ডান হাতে কবজিটা ধরছি। কবজিটা ধরার পর আমি যেটা করছি যে কবজিটা ধরে তার হাতটা আমি সরাই দিছি। এবং তখন আমার ডান চোখ খোলা, আমি দেখতেছি যে বাইরে চাঁদের আলো। বাট তারপরে যেটা হলো, সে সাথে সাথে আবার মুখের উপর আবার হাত দিতেছে। তখন আমি তো শিওর হয়ে গেছি যে আমি তো ঘুমাইনি বা আমাকে বোবা ধরছে, এরকম কিছু না, আমি ব্যাপারটা সত্যি সত্যি দেখতেছি। তো দেন আমি আবার চেষ্টা করতেছি, তার 2টা হাতে কবজি ধরলাম। ধরার পর আমি যেটা ফিল করলাম যে তার হাতে পুরা কাটার মতো, এবং সেগুলো অসম্ভব ঠান্ডা আমার হাতের মধ্যে ঢুকে যাচ্ছে। হাতে কাটা এই জিনিসটা একটু ভালো করে বুঝিয়ে বলেন। মানে এটা আপনাকে কেমনে বলি, পেরেক আছে না, লাইক পেরেক, এরকম আর কি। যে আইস দিয়ে যদি আপনি কোনো কাঁটা বানান সেটা কিরকম হবে, বা আইসের কোনো কিছু শার্প, তো সেটা যদি আপনি হাত দিয়ে ধরেন আপনার মনে হবে যে কেমন একটা ঠান্ডা জিনিস আপনার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, যদি সেটা ঢুকছে না, বা আপনার সেটা মনে হবে। তো আমি সেই টুকুটা ধরলাম, ধরে আমি অনেক কষ্টে উঠে বসছি এবং তাকে 2 হাত দিয়ে জোরে আমি ছুড়ে দিচ্ছি জানালা। এবং জানালাতে লাগার পর এত জোরে শব্দ হয়েছে যে আম্মু পাশ থেকে যে আম্মু বলতেছে কি হয়েছে। তো আমি কথা বলিনি, এবং আমি যেটা দেখলাম যে সেই এরকম একটা অবয়ব ছায়া সেটা জানালা দিয়ে বের হয়ে গেল, কিন্তু কি তাকে আমি ওইভাবে ঠিক দেখতে পাইনি। তবে আকৃতিতে যেটা মনে হয়েছে সেটা মানুষের মতোই, আসলে তো মানুষ না। দেন আমি উঠে আসছি, আমি ঘেমে গেছি পুরো, আমি ডাইনিং এ আসছি, পানি ঢালছি, পানি খাইছি। তো আম্মু উঠে আসছি, বলতেছে কি হয়েছে তোর? তো আমি বলছি যে না কিছু না, চুপ করে আছি। তো তারপরে যেটা হইলো, আম্মু এসে কাছে বসে বলতেছে কি হয়েছে কি তোর? তো আমি বললাম যে আম্মু এরকম এরকম দেখলাম। তো আমি বললাম আমি ওই জন্যই তোমাকে বলছিলাম যে তোমার ওই রুমে থাকার দরকার নেই। তো তারপরে আর কিছু দেখি নাই, ওইটা তো ওটাই শেষ, আবার ওই ঘরেই ছিলাম। তবে আর আদার্স কিছু এক্সপিরিয়েন্স ওখানে আর ওইভাবে করি নাই। আচ্ছা,
তো আপনার এমনিতে এছাড়াও আরো কিছু ঘটনা তো আছে, সেই ঘটনাগুলো কি আমরা শুনবো? হ্যাঁ sure. এবং এবং আপনি একটা জিনিস আমি খালি, জানতে চাইবো আপনার কাছে, যে আপনি যখন দেখেছিলেন যে জিনিসটা ব্যান হয়ে যাচ্ছে, তখন শীতটা কেমন ছিল? এটা জাস্ট একটা ছায়ার মতো, যে একটা মানুষ যদি আলোতে দাঁড়ায় তার ছায়াটা কেমন। এবং সে যখন জানালায় বাড়ি খেয়েছে তখন তো শব্দ হ্যাঁ, হয়েছে, শব্দ হয়েছে এবং জানালাটার সাথে সাথে বন্ধ হয়ে হ্যাঁ, গেছে। বন্ধ হয়ে গেছে। সুতরাং এরপরে কি জীবনে আর কখনো ওই জিনিসটা দেখেছেন না, এমনিতে? আমি ওই জিনিসটা দেখিনি, তবে আদার্স কিছু জিনিসের সাথে, উইয়ার্ড ব্যাপারের সাথে আমার এক্সপিরিয়েন্স হয়েছে আর কি। আচ্ছা, তো আমরা এখন তাহলে কোন ঘটনাটা শুনবো? আমি আমার আর একটা ঘটনা বলি। Please. সেটা হচ্ছে যে তার ঠিক 1.5 বছর পরের ঘটনা। যে আমাদের গ্রামে এই বর্ষাকালে, যখন এখন তো মানে জমিতে কোনো ধান থাকে না, বর্ষা হয়, বর্ষা হইলে পানি পানি আসে, নতুন পানি। আর সেই পানিতে রাত্রে আমরা যেটা করি, গ্রামের ছেলেরা সবাই মিলে আমরা আলো নিয়ে যাই এবং পলি দিয়ে মাছ মারি। আলো ধরে মাছ মারা যেটা বলে, এবং মাছ মারা আমাদের অনেক বড় একটা হ্যাবিট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা নর্থ বেঙ্গলের মানুষ, মানে নদীর সাথে আমাদের সম্পৃক্ততা বেশি এবং মাছের সাথে আমাদের সম্পৃক্ততা বেশি। তো মাছ এখানে এক একজন এক এক ভাবে মারে, কেউ পলি দিয়ে মারে বা কেউ কাঁচি দিয়ে মারে। যেমন আপনি একটু বুঝাই বলি, যে যখন একটা অল্প পানিতে ধরেন গোড়ালি পরিমাণ বা 1 হাঁটু পরিমাণ পানিতে খুব পাওয়ারফুল টর্চ লাগে, ধরতে হয়। আলো ধরলে মাছ আলোতে সম্মোহিত হয়ে যায়, মাছটা নড়ে না, তখন মাছটাকে ধরা হয়। তো কিছু কিছু মাছ যেমন শিং মাছ, মাগুর মাছ, এই মাছগুলোতে তো কাঁটা আছে, তো এগুলো সাধারণত ধরে না, এটাকে কাঁচি দিয়ে কোপ দেয় যাতে মাছটা সাথে সাথে হয়ে যায়। তো যাই হোক, আমরা মাছ মারতে গেছি, আমরা 4 জন গেছি সেই রাতে। আম্মু এগুলা মোটেও পছন্দ করে না, বাট আমি এগুলা কখনোই শুনতাম না। এবং আমি এক ঘরে থাকতাম, এবং আম্মু জানি যে আমার ছেলে খুবই ভালো, খুবই ভালো, আমি তাকে না না যেটা করবো সে সেটাই আগে করবে। তো এরকম এক রাতে এরকম প্ল্যান করে রাখছি আর কি, যে আচ্ছা ঠিক আছে যাব। আমার পাড়ারও কিছু ভাই আছে, আমরা 3-4 জন মিলে প্ল্যান করছি যে আমরা যাব। তো আমাদের একটা সিগন্যাল আছে আর কি, আমি আমার রুমে থাকি। আর আমাদের গ্রামের মধ্যে আমার সবচেয়ে প্রতাপশালী মানুষ আর কি। তো সে এসে আমার জানালাতে নক দিয়েছে যে এই ঘুমাইছিস নাকি? আমি বলছি, না 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 ঘুমাইনি। তো ওঠো। তো উঠছি, উঠে বের হয়ে গেছি, পলি টলি নিয়ে, লাইট টাইট নিয়ে বের হয়ে গেছি। তো গিয়ে আমরা চলে গেছি বিলে, বিলের পাড়ে যে জমিগুলো সেগুলোতে পানি। তো আমরা নামছি অলরেডি। তো নেমে আমরা মাছ পাচ্ছি, প্রচুর মাছ পাচ্ছি, আমরা 4 জন, আমরা মাছ মারতেছি। তো মাছ মারতে মারতে কিছুক্ষণ পরে যেটা হইলো, আমরা দেখতেছি একটা বেশ বড় একটা শোল মাছ, অনেক বড়। তো এটা দেখে আমাদের সবার টার্গেট যে এই মাছটাই মারতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা 4 জন মিলে ওই মাছটাকে দেখতেছি, এবং মাছটাকে যখনই আমরা পলো বা কাঁচি নিয়ে সেটাকে মারার চেষ্টা করতেছি, মাছটা আস্তে আস্তে সরে যাচ্ছে। তো আমরাও সেটার পাশ ছাড়তেছি না, মাছ তো এটা ধরতেই হবে। তো এরকম করতে করতে আমরা অলমোস্ট প্রায় হাফ কিলো চলে গেছি আমরা এই মাছের পিছে পিছে। কিন্তু একটা জিনিস আমরা কেউ খেয়াল করতেছি না, যে আমরা কতটুক পানির থেকে কতটুক পানির ভিতরে চলে যাচ্ছি। তো একটা পর্যায়ে গিয়ে, মানে ওই বিলের পাশে একটা অনেক বড় একটা কবরস্থান আছে, আমরা অলমোস্ট সেই দিকে চলে গেছি, এবং সেখানে আর কিছু দূর গেলে ওখানে আর মানে অথাও পানি। তো আমরা যখন অলমোস্ট কোমর পানিতে চলে গেছি, তো তখন তাদেরও খেয়াল নেই, মাছ ধরতে হবে, আমরা তো দেখতেছি মাছ সামনে। কিন্তু এটা দৃষ্টিভ্রম না, 4 জন মানুষ কেমনে আমরা দৃষ্টিভ্রম হই সেটাও না। তো আমি পরে আমার পাশে যে কাজিন ছিল, আমি তার হাতটা ধরছি, আমি হাত ধরেছি, কই যাস? প্রায় মাছ ধরতে হবে, এই মাছ তো এইটা তো ছাড়া যাবে না। আমি কই এটা তো মাছ না। মাছ না মানে দেখ তো কোন পানিতে আসছি আমরা। কারণ হাঁটু পানির চেয়ে বেশি পানিতে গেলে যদি মাছ চলে যায়, টর্চ দেশ কখনো সেই মাছ দেখা যাবে না। অথচ আমরা কোমর পানিতে চলে আসছি, আমরা সেই মাছটা আমরা দেখতেছি, এটা মাছ না। তখন তাদেরও খুশি হয়েছে যে না, এইটা তো আসলে মাছ না। দেন আমরা ওখান থেকে ব্যাক করছি, দেন চলে আসছি। এটা ছিল একটা এটা ঘটনা। ছিল আর- আপনি ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু বলবেন, বা এরকম মানে আপনার ফ্যামিলির কোনো ঘটনা কি বলতে চান নাকি বলতে চান না? আমি যেহেতু ঘটনাটা জানি এই জন্য বলছি, বাট এটা আপনার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি একটু শেয়ার করতে চাই। সেটা মানে হচ্ছে- এটাতে যে মানুষের কত ক্ষতি হতে পারে, এবং আপনি নিশ্চয়ই বলবেন যারা এই সমস্ত প্র্যাকটিস করতে চায় বা যারা ব্ল্যাক ম্যাজিক নিয়ে ইন্টারেস্টেড, তারা যেন এটা স্টপ করে দেয়, রাইট? হ্যাঁ। আপনার ফ্যামিলি থেকে দুর্ঘটনা ঘটেছে, অনেক বড় একটা দুর্ঘটনা, রাইট? সেটাই আপনি তো একটু এই ঘটনাটা হয়, এটা হয় আপনার 95-এ। কারণ 96 এর ডিসেম্বরের 1 ডিসেম্বর আমার আব্বু মারা যায় আর কি। তো আব্বু ছিল গ্রামের মধ্যে অনেক প্রতাপশালী মানুষ, তো উনি বিচার সালিসি এগুলা খুব ইয়া করতেন আর কি। এবং আব্বু একটা জিনিস কখনই পছন্দ করতেন না, মিথ্যা কথা বলা পছন্দ করতেন না। গ্রামে যত কিছুই হোক না কেন, আব্বুকে তাকে জিজ্ঞাসা করতেন যে এই ব্যাপারটা যে আমি শুনলাম, এটা কি তুমি করছো কিনা। যদি তুমি এটা, যে তুমি যদি করে থাকো আমার কাছে বলো, আমি তোমাকে সেভ করার চেষ্টা করবো। বাট তুমি যদি আমার কাছে মিথ্যা কথা বলো, আমি কিন্তু সেভ তো দূরে থাক, তোমাকে আমি অনেক অনেক বড় শাস্তি দেবো। তো যাই হোক, এরকম একটা ঘটনা, একটা মেইলি সংখ্যক একটা ঘটনা। তো সেইখানে আবু বিচার করছিল, মানে আমাদের গ্রামেরই
আমাদের সেগুলো আমরা না হয় মানে কোন একটা বিচার করছিল এবং বিচার সেই কোন একটা পক্ষ মানে হ্যাঁ। পক্ষের বিপক্ষে গেছিল হ্যাঁ, আর কি। বিপক্ষে গেছিল। তো এই একটা রাগ থেকে মানে তারা যেটা করে যে একটা গ্রামের একটা অনুষ্ঠানে আব্বুকে দাওয়াত করে, আব্বু যায়। তারা সেখানে আব্বুকে পিঠা খাইতে দেয় এবং পানও খাইতে দেয়। তো আমরা ব্যাপারটা বুঝি নাই, সে খাইতে চলে আসছে এবং সেই রাত থেকেই সে পুরা অ্যাবনর্মাল, তার কোনো কিছু ঠিক নেই। সে এক্সেস কথা বলতেছে, সে ঘুমাচ্ছে না এবং সারা রাতে সে কথা বলতেছে এবং শেষ পর্যায়ে সে গিয়ে বলতেছে আমি যদি পাগল হয়ে যাই তো তোমরা কি করবা। তখনই আম্মু মোটামুটি শিওর হয়ে গেছে যেটা সুস্থ মানুষের কথা না, এই মানুষটা এত কথা বলে না। ওখান থেকেই শুরু। তো দেন এইভাবে প্রায় 6-7 মাস ঢাকাতে আব্বুকে নিয়ে আসা হয়েছে। বলে আমার বুকে ব্যথা করে, বুকে জ্বালা পোড়া করে, হ্যান করে ত্যান করে। বাট হাসপাতালে এটা আপনার এক্স-রে এমআরআই অনেক কিছুই করা হয়েছে, বাট কোনো রিপোর্ট আসে না। ওরা সবই ঠিক আছে, ডাক্তার বলে কোনো সমস্যা নেই, তো ঠিক আছে, এগুলা কিছু না। মানে আসলে উনি অনেক দুশ্চিন্তা করেন, তো ওনার বিশ্রাম দরকার। তো ঘুমের ওষুধ দিল, এগুলা খাই, কাজ হয় না। তো এটা পাওয়ার বাড়তে লাস্টে এমন অবস্থা হইলো 2500-5000 mg পর্যন্ত দিত, বাট তারপর আব্বুর ঘুম হইতো না। তো একটা পর্যায়ে গিয়ে আব্বু বলতেছে যে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি আর বাঁচবো না, এরকম একটা কিছু বলা শুরু করলো। তো আমরা যেটা করলাম, দাদু এটা নিয়ে খুবই চিন্তিত ছিল। তো কবিরাজ নিয়ে আসলো, যে কবিরাজ গিয়ে চেষ্টা করো, দেখো কি হয়। তো আমরা যেটা পাইলাম আর কি, যে কবিরাজ নিয়ে আসা হইলো। তো যে কবিরাজ আসলো উনি বললো যে আপনারা অনেক লেট করে ফেলছেন, অনেক লেট হয়ে গেছে, এই রুগীর তো আর কিছু নেই, আপনারা যদি আরো আগে ট্রাই করতেন বাঁচাইতে পারতাম। আমরা বলি কি হয়েছেটা কি। তো বলতেছে যে দেখেন ওনাকে তো জাদুটনা করছে, জাদুটনা করছে, এটা কি। তো বলতেছে যে দেখেন আমি এভাবে নাম বলতে চাচ্ছি না, কোন একটা বাড়িতে এরকম একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে ওনাকে পিঠার মধ্যে আর পানের মধ্যে খাওয়াইছিল। এটা তো ওনার যাওয়ার কথা না। না, উনি এইভাবে বলতেছেন। আমরা তখন বলতেছি যে কি খাওয়াইছিল। তো তখন বলতেছে যে শুধু খাওয়াইলে তো না, চতুর্দিক থেকে চেষ্টা করছে, আপনাদের বাড়িটাও বন্ধ করা আছে, আমি এবং কবিরাজ চেষ্টাও করছে যে কোথায় সেই জিনিসটা আছে। বাড়ি বলছিল আপনাদের বাড়িটা বন্ধ করা আছে, বাড়ির ভিতরে মানুষের হাড় পোতা আছে। আমরা বলছি এটা কোথায়, এটা বাটি চালান করলে বের হবে। তো আমরা বলছি, আচ্ছা ঠিক আছে করেন। তো ওই মনে হয় না কাজ হবে, তবে এটা দেখা যে বাটিতে পানি রাখলো, সে কিছু দোয়া কালাম পড়ে ফু দিল, বাটি কারো ধরতেও হয় না, বাটি যায়, একটু যায়, ধরেন 1 হাত পরিমাণ। আপনি দেখেছেন? হ্যাঁ, এটা আমি দেখেছি এবং সেটা আবার ব্যাক করে, সেটা আবার চলে আসে, যায় না। তখন বলতেছে দেখেন আমি তো আগেই বলছিলাম যেটা হবে না। তো এরকম করতে করতে হইল না। তো বললো যে এরকম আপনার এগুলা পাবেন, কিন্তু যখন পাবেন তখন আর কিছু করার থাকবে না। এবং শেষমেশ তার প্রেডিকশনই ঠিক হইলো এবং ঠিক 11 মাস পরে আব্বু মারা গেল। এবং মারা যাওয়ার ঠিক 2 মাস পরে আমরা বাড়ির কোন একটা কাজে বাড়ি ভাঙলাম, করলাম, ঠিক তখন আমরা কিছু কিছু জিনিস পাইলাম, যেমন বাড়ির ভিতরে হাড় পাইলাম একটা। মারা যাওয়ার পরে? হ্যাঁ, বাড়ির ভিতরে অ্যান্টিনা ছিল, অ্যান্টিনার বাঁশ পোতা ছিল, সেই অ্যান্টিনাটা খুলে ফেলছিলাম, যখন বাঁশটা উঠাইছি তখন আমরা দেখছি যে ওইখানে হাড় ছিল একটা, এবং সেই হাড়ের সাথে খোদাই করে আরবিতে কি কি যেন লেখা, বুঝতে পারিনি। কারণ যেহেতু আমি যদি কোরআন শরীফ পড়া জানি, কিন্তু জের জবর কিছু ছিল না, কিন্তু এটা যে আসলে কি জানি না। আর একটা জিনিস যেটা পাইলাম সেটা হচ্ছে যে এটা আমাদের বাড়ির সামনে বাগান ছিল, বাগানের মানে ইট দিয়ে এটা বেড়া দেওয়া ছিল। সেই ইটের নিচে আমরা যেটা পাইলাম যে একটা সুপারি, সুপারিটা আপনার একটা সাদা কাগজ দিয়ে মোড়ানো, সেটাতে আপনার জাফরান কালি দিয়ে কিছু লেখা। আচ্ছা। এবং তার 2 পাশে 2টা কালো পাথর, 2টা কালো পাথর, অদ্ভুত টাইপের, খুবই ওয়েট টাইপের পাথর, এরকম পাথর আমি দেখি নাই কখনো। এবং কাইথন যেটা আপনার ওই যেটা বলে কিনা তাবিজ যেটা লাগায় যে সুতাটা দিয়ে, সেই সুতাটা দিয়ে 11টা পাক দেওয়া আছে। এবং এটা সাধারণ কোনো গেরো না, এটা আপনি না দেখালে ঠিক বোঝানো সম্ভব না। তো ব্যাপারটা হইছে কি, আমরা যখন খুলতে গেলাম তখন দেখলাম প্রত্যেকটা 11টা যে গিরোর ভাগ, প্রত্যেকটাই আস্তে আস্তে পচে গেছে। একটা করে টান দিছে, একটা করে খুলে আসছে, একটা করে টান দিছে, একটা করে খুলে আসছে, দেন সবই খুলছে এবং সুপারিটা দেখলাম ওটা পচে গেছে। তো পরে যখন আমরা সেই ইয়ার সাথে যোগাযোগ করলাম, কবিরাজ যে আপনাকে বলছিলাম না এইভাবেই জিনিসটা হবে, আস্তে আস্তে একটা করে গিরো পচে যাবে, তার মানে হচ্ছে কি যে তার সময়টা শেষ হয়ে যাবে আস্তে আস্তে। এবং ওই সুপারিটাই ছিল সেই মানুষ, আর 2 পাশে যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছিল, সেই জন্য আপনার আব্বু বলতো যে বুকে ব্যথা করে, বুকে ব্যথা করে। এবং আপনি যেটা বলছেন যে 11টা গিরো ছিল, এবং আপনার বাবা সাফরও করেছেন ঠিক 11 মাস। হ্যাঁ, মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে 11 মাস এবং 11টা গিরো, এবং তারপরে তিনি মারা গেছেন।
অলরাইট, এই তো নাকি আরো আছে? আর একটা জিনিস যেটা বলা দরকার, এটা তো অনেকে জানে না, সেটা হচ্ছে যে আপনাকে বলছিলাম যে মরা মানুষের হুম। মাথার মগজ, এটা যদি কাউকে কুফরি কালাম দিয়ে কাউকে যদি খাওয়ানো হয়, সে মানুষকে কখনো ভালো করা যায় না। আর একটা জিনিস হচ্ছে চিলের ডিম, এটা যদি কাউকে খাওয়ানো যায়, এ পাগলও কখনো ভালো হয় না। আর একটা জিনিস সেটা হচ্ছে যে টিকটিকি যেটা আছে, টিকটিকির মাংস, এটা দিয়েও যদি কুফরি কালাম করে যদি কাউকে খাওয়ানো যায়, সে মানুষকে বাঁচানো কুফরি যাবে। কালাম আমরা চাচ্ছি না আসলে, এবং আমরা 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 আসলে এটাই বলতে চাই যে আসলে এই ধরনের প্র্যাকটিসের মধ্যে যাওয়ার কোনো দরকারই নাই। মানুষের ক্ষতি করে সেই মানুষটা যে খুব বেশি ভালো থাকে এটা আমি বিশ্বাস করি না। আমার যেটা মনে হয় যে এই সমস্ত ব্যাপারের বাইরে থাকা যায় তত বেশি ভালো। থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করে দিন আপনার ঘটনা। আমি শুরুতে আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি সাকিব, ডাবলিন ইউনিভার্সিটিতে আছি, বিসি করছি। ওকে, আপনার ঘটনা চলে একদম। ঘটনাটা আসলে আমার নিজের সাথেই হওয়া। এটা মোস্ট প্রবাবলি 2002 or 3 দিকে। হুম তো আমরা যে কয়টা ফ্রেন্ড একসাথে সবসময় থাকতাম, তো আমরা একটা সময় ঢাকায় যারা ছিলাম, গ্রামে গেলে সন্ধ্যার পর সবাই মিলে একসাথে আড্ডা মারতাম। আড্ডা মারার এক পর্যায়ে দেখা গেল যে রাত 10টা 11টার সময় আমরা সবাই যার যার মতো বাসা চলে গেছি। তো যাওয়ার সময় আমার একটা ফ্রেন্ড ছিল রিজভি, ও এখন শাহজালাল ইউনিভার্সিটিতে আছে। তো ওর সাথে আমার সাথে মানে বন্ডটা অনেক ভালো ছিল। হুম দ্যাটস ওয়াই আমরা যাওয়ার সময় বলতাম যে ঠিক আছে, বলে দিতাম যে 1টার সময় বা 2টার সময় দেখা হবে। হুম দ্যাট মিনস আমরা মানে আমরা বের হবো। আচ্ছা। আমরা প্রায় এই জিনিসটা করতাম, বিশেষ করে গ্রামে গেলে এই জিনিসটা করা হইতো। আমরা রাতে হাঁটতে খুব মানে আমাদের অনেক ভালো লাগতো। আচ্ছা। তো মূলত যেটা নিয়ে ব্যাপার সেটা হচ্ছে সেম এরকম একদিন রাত্রেবেলা বাসা চলে গেছি। যাওয়ার সময় বলে ঠিক আছে আমি 1টার সময় এসে তোকে ফোন দিব। তো ওর বাসাটা জাস্ট আমার স্কুলের মাঠের পাশেই। ওকে। আর যেটা নিয়ে ঘটনা, যে ব্রিজটা নিয়ে ঘটনা, এটাও জাস্ট আমার স্কুলের পাশে। হুম ব্রিজ থেকে ওর বাসার ডিস্টেন্স খুব বেশি যদি হয় 500 গজ, এর বেশি হবে না। আচ্ছা। তো আমি যখন ওর বাসার নিচে আসলাম, এসে ওকে ফোন দিলাম, ও বললো যে ঠিক আছে তুই একটু ওয়েট কর, আমি নামতেছি। আমি বলছি ঠিক আছে, আমি ওয়েট করি না, আমি ব্রিজের দিকে যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি, তুই আয়। আমরা ওদিকে আরেকটা ফ্রেন্ডের বাসা আছে বিশ্বজিৎ, ওদের ওদিকে যাব। ওদিকে আবার মানে খোলা মাঠ, গরমের দিন ছিল, so বাতাস টাতাস আসে। তো ওদিকে গিয়ে প্রায় বসতাম। আচ্ছা। সেদিন অন্যান্য দিনের মতো সেদিন আমি যাচ্ছি, কিন্তু জানি ফ্রেন্ড আসতেছে। হুম তো ব্রিজে আমি উঠলাম। ওদিকে জানতাম যে আগে থেকে শুনছি যে এখানে একটা মানে মানে ভুয়া টাইপের কিছু হয়, মানুষের সাথে আগ্রহ হয়েছে। হুম তা আমার মানে কেমন যেন একটা মনে ছিল যে না, এগুলো আমার সাথে কিছু হবে না, হুম বিকজ আমি এগুলো বিলিভ করি না, কারণ মানে আমার মনে হতো না যে ধরনের কিছু আছে। সেদিন যেটা হলো যে আমি জাস্ট ব্রিজে উঠলাম, উঠার পরেই মানে ওটা ছিল লোহার একটা, আগে একটা কালভার্ট ছিল ইটের, তো সেটা ভেঙে পরে একটা লোহার ব্রিজ করা হয়। আচ্ছা। তো আমি যেই ব্রিজে উঠেছি, মানে আমার কাছে বৃষ্টির সময় হবে হবে বা ঝড় আসবে এর আগে যেরকম একটা ওয়েদার হয়ে যায়, আমার কাছে ব্যাপারটা ওয়েদারটা ঠিক সেরকম লাগছিল। আচ্ছা। এটা দেখে আমার মনে হয় কি হবে, এরকম তো হওয়ার কথা নয়। তারপর আবার মনে হলো যে এটা গরম মনে হয়, হয়তো এই জন্য হতে পারে। Fine, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ব্রিজের যে মাঝামাঝি গেছি, আমার কাছে হঠাৎ করে কেন যেন মানে আমার কাছে মনে হলো যে সামনে একটা ডিভাইডার, ডিভাইডার না, একটা স্পিড ব্রেকারের মতো। নর্মালি রোডে আমরা যে স্পিড ব্রেকার দেখি সেরকম। এটা দেখে আমি একটু মানে জাস্ট আশ্চর্য হয়ে গেলাম যে মানে লোহার ব্রিজের উপর স্পিড ব্রেকার আসার কথা না। হুম আর এই ব্রিজটা তো আমরা তো আজকে নতুন দিকে, আমি নতুন দেখতেছি না, Right. অনেকদিন থেকে দেখতেছি। ট্রু। তো এখানে এটা আসবে কোথেকে? মজার ব্যাপার হচ্ছে আমি যখন আমি যে স্টেপ নিতেছি, এটা আস্তে আস্তে আমার সামনে থেকে এটা আমার মানে সামনের দিকে যাচ্ছে। হুম আর যখন আমি স্টেপ নিচ্ছি তখন সে সামনের দিকে যাচ্ছে। আমি স্টেপ নিচ্ছি না, আমি দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় গেছি, এটাও দাঁড়ায় গেছে। আচ্ছা। তো একটা পর্যায়ে ভাবলাম যে ঠিক আছে আমি ব্যাক করি। যখন আমি ব্যাক করতে যাবো দেখলাম যে জিনিসটা আমার পিছনে চলে আসছে। হুম আমি এখন ব্যাক করতে পারতেছি না। সামনের দিকে যদি এগোই তাহলে সে আমার সামনে এসে সামনে আমি ব্রেকারটা দেখতে পাচ্ছি, আর যদি আমি পিছনে আসি আমি পিছনে দেখতে পাচ্ছি। রাইট দিস মোমেন্ট আমার কাছে মানে আকাশে যথেষ্ট ভালো চাঁদের আলো ছিল, কেমন যেন মানে মনে হচ্ছে আস্তে আস্তে সবকিছু ঢেকে যাচ্ছে মেঘে, অন্ধকার হয়ে আসতেছে। তো ইন দ্য মিনটাইম
হঠাৎ করে আমার কানে একটা সাউন্ড আসলো এরকম, যে মনে হলো যে মানে এটা তার কাছে পাতা নামে যেরকম একটা সাউন্ড হয় এরকম, ভাবে হচ্ছে হয়তো বা কোনো পাখি টাকি উড়ে গেছে, এই জন্য সাউন্ড হতে পারে। But যেই আমি সামনের দিকে স্টেপ নিচ্ছি, স্টেপ নিতে গেছি, হঠাৎ করে গেছে আমার সামনে দেখলাম যে একটা শ্যাডোর মতো, যেটা আমি বলছিলাম আপনাকে আগে বলছিলাম যে এখানে জানতাম যে এরকম হয়েছে আগে, এটাকে নাকি এখানে একটা মানে মাথা কাটা ভূত, এটা আপনাদের এলাকায় বলে, হ্যাঁ। ওখানে এখনো বলে, এটা এখনো বলা আছে, এটা প্রচলন আছে। তো জাস্ট মানে আমার কাছে শ্যাডোটা এরকম মনে হচ্ছে যে এটার মাথাটা একটা দিকে হেলে আছে আর এক সাইড থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। হুম। মানে আমি জাস্ট স্টেপ নিতে পারতেছি না, আমি জাস্ট ওখানে টোটালি জ্যাম হয়ে গেছি। তো রাইট দিস মোমেন্ট যেটা হলো, এ, মানে আমি 1 থেকে 2 মিনিট, হুম। এরপর আমি আর কিছু বলতে পারবো না। তো আমার ফ্রেন্ড যখন আমি যখন পরে যখন আমার ফ্রেন্ডের কাছে শুনছি যে এটা ও আমাকে যে অবস্থায় দেখতে, যে আমি ব্রিজ থেকে প্রায় 2 থেকে 2.5 ফিট উঁচুতে আমি ভাসতেছিলাম। এটা আপনার ফ্রেন্ডটা আমার ফ্রেন্ড দেখছে যে আমি ব্রিজ থেকে 2 থেকে 2.5 ফিট উঁচুতে ভাসতেছিলাম। শুধু তাই না, ও যখন আমার নাম ধরে ডাক দিছে, আমি মানে জাস্ট পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমার হাঁটুতে বা হাঁটুতে এখানে আমার এখানে পরে 7 থেকে 8টা সেলাই দিতে হয়েছে। আমার চোখের বাম চোখের উপরে এই জায়গাতে 2টা সেলাই দিতে হয়েছিল। তো এই হচ্ছে মানে জাস্ট ফার্স্ট পরদিন পরে যখন ওর কাছ থেকে আমি যখন শুনলাম, ও আমাকে বললো যে আমি এরকম এরকম দেখছি। এটা হচ্ছে আমার সাথে মানে প্রথম, আমার জীবনের প্রথম আমার সাথে এরকম হলো। আমি এর আগে কখনো কোনো কিছু দেখি নাই। আর এরপর থেকেই দেখা যাচ্ছে যে আমরা আর মানে বিশেষ করে রাত্রেবেলা ওদিকে আর আর কখনো কখনো জান নাই। এখন এমনিতে বাসার সমস্যা টমস্যা হয় এখন, মানে বাসার সমস্যা এমনিতে হয়, বা ওই ওই ঘটনার পর থেকে নতুন কোন সমস্যা আপনার কি যোগ হয়েছে আপনার জীবনে? আমার নতুন মেজর কিছু না। আমি ধানমন্ডিতে এখন যে বাসাটায় আছি, হুম। তো এই বাসাটায় আমি উঠার জাস্ট 1 মাস আগে এখানে একটা মেয়ে সুইসাইড করছিল। তো এখানে ব্যাপার হচ্ছে একই মানে 3 ভাই, ওনারা 3 ভাইয়ের 3টা বিল্ডিং পাশাপাশি 3টা। আমরা যেটা থাকি হচ্ছে সবার ছোট। তো ওনার পিছনে, আমাদের পিছনে যে বিল্ডিংটা, ওটা হচ্ছে ওনার বড় ভাইয়ের, হুম। ওনার ওনার মেয়ে সুইসাইড হুম। করে। তো জাস্ট গত সপ্তাহে হুম। আমার ফ্রেন্ডরা, সরি টু সে, আমার ফ্রেন্ডদের আসলে আমি কথাটা বলি নাই, রাতুল, হোয়াইট, ওরা জাস্ট সবাই ওরা ভার্সিটি চলে গেছে। আমি আমার মতো কাজ করতেছিলাম, পিসিতে কাজ করতেছি। হঠাৎ করে কলিং বেল। তো কলিং বেল শুনে আমি উঠলাম, উঠে গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখলাম যে আমাদের কাছের বুয়া। তা আমি সুন্দর মতো দরজা খুলে দিছি, উনি আসছে, উনি ঢুকছে, আমি ওর দরজা লাগে, আমি গিয়ে আমার পিসিতে কাজ করতেছি। তো কাজ করতেছি হঠাৎ করে আমার কাছে এরকম মনে হলো যে মানে বুয়া, আমি খালা ডাকি, উনি ডাকতেছে, বলতেছে যে কোয়াইট মামা একটু এদিকে আসেন। আর আমার একটা ফ্রেন্ড আছে কোয়াইট, ওর নাম ধরে ডাকলো। আমি বললাম যে ও তো নাই, ও আসলে ও তো বাইরে গেছে, কেন আপনার কিছু লাগবে, বাজার টাজার কি কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি। উনি দেখলাম যে কোনো সাউন্ড করতেছে না বা কোনো রেসপন্স করতেছে না। প্রায় 10-15 মিনিট চলে যাওয়ার পর আমি উঠলাম। জাস্ট উঠে আমি দেখলাম যে আমি রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি ওখানে কিছু নাই, খালা নাই, হুম। উনি নাই। বাথরুমে গেলাম, ভাবলাম যে বাথরুমে কিনা, বাথরুমে দরজা খুলে দেখলাম বাথরুমেও নাই। সাথে সাথে বারান্দায় গেলাম, বারান্দাতেও নাই। 2টা রুম, 3টা রুম সব চেক করার পর দেখলাম যে কিছুই নেই। জাস্ট মানে ওই মুহূর্তে আমি জাস্ট স্টপ হয়ে গেছি, যেটা কি হলো। আমি খুলে দিলাম, উনি ঢুকলো, এখন দেখতেছি নাই। আমি সাথে সাথে ওনাকে ফোন করলাম, আমি যে, কি ব্যাপার, আপনি আসলেন, এসে আমার সাথে কোনো বাসায় ঢুকলেন, কথা বললেন, কথা কোনো কিছু না বলে চলে গেলেন কেন? আর চলে গেলেন, চলে যাওয়ার সময় তো আমাকে একটা বলে যাবেন। বলতেছে, মামা আমি তো এখন আসি নাই, আমি মাত্র বাসা থেকে বেরিয়েছি, আমি আপনার বাসায় আসবো। আচ্ছা, তার মানে বাসাটা আসলে আপনার কাজে মেয়ে উনি আসেই নাই। আসেই নাই। আসলেই আসে নাই। তো এই বাসাটায় এই যে বিরাট ঘটনাটা যখন ঘটলো, তখন কি আপনি জানলেন নাকি আপনি আগে থেকেই জানতেন যে এখানে একজন কেউ সুইসাইড করেছে বা এরকম? না, আমি এটা আগে থেকেই জানতাম। আগে মানে আমি ওঠার পরেই জানছি যে এখানে কেউ একটা মেয়ে সুইসাইড করেছিল আমাদের পেছনের বিল্ডিং এ। অলরাইট। আর আমার একটা এখানে বলে রাখা ভালো, আমার একটা ফ্রেন্ড চলে গেছে, ও মানে আমাদের বাসায় ছেড়ে লিভ করেছে, অন্য একটা বাসায় উঠেছে। সে এরকম একদিন মানে সন্ধ্যার সময় আমাদেরকে ফোন করে বলতেছে, আমরা সবাই বাইরে, সে ফোন করে যাচ্ছে, এটা বলতেছে তোরা তাড়াতাড়ি বাসায় আয়। তো বাসায় কি ব্যাপার, কি না, তোরা তাড়াতাড়ি বাসায় চলে আয়, কাজ আছে। বাসায় আসছি পরে সে বলতেছে, কি ব্যাপার, সমস্যা কি? বলতেছে প্রায় 2-2.5 ঘন্টা থেকে জানালায় নক হচ্ছে অনবরত, আমি খুঁজতেছি, আমি কোনো কিছু দেখতেছি না, বাট জানালায় নক হচ্ছে। আপনাদের বাসাটা কত তলে?
আমাদের বাসা হচ্ছে 4 তলায়। চারতলার জানালায় নক হওয়া খুব ডিফিকাল্ট, ডিফিকাল্ট। খুবই আর ডিফিকাল্ট। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 3টা বিল্ডিং এরই মাঝখানে মোস্ট প্রবাবলি 3 ফিটের মতো করে গ্যাপ। তো কেউ যে দুষ্টামি করে নক করবে বা বাতাসে যে যেমন ইন্টারনেট কানেকশনের লাইন কেবল থাকে বা ডিশ কানেকশন থাকে, এগুলোর কোনো কেবল নাই ওই জানলাটাতে, যে জানলাটাতে বারবার নক হচ্ছিল। তো সেদিন আমার ফ্রেন্ডরা হয়তো বা শুনছে এখন, জাস্ট এই জিনিসটা মানে আমার কাছে ওয়ার্ড লাগলো যে এটা কিভাবে সম্ভব হতে পারে। আমি দেখলাম বাট উনি আসে নাই। বুঝতে পারছি। ওকে, সো আমরা আবার একটু এসএমএস এ যাই। থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার কাছ থেকে ঘটনা শুনবো এতক্ষণ ধরে। প্রথমে যিনি ঘটনাগুলো বলেছেন, আপনার নামটা একবার বলবেন? আমি রাহাত। রাহাত, যেহেতু রেডিওতে চেহারা দেখা যায় না, বারবার নাম বলতে হয় আর কি। ওকে, তো আমরা ঘটনা চলে যাই। আচ্ছা, এই ঘটনাটা আমার ছোটবেলার ঘটনা। সেটা আমার গ্রামের বাড়িতে হয়েছে, কুমিল্লা দাউদকান্দি। আমাদের গ্রামের বাড়িটার নাম হচ্ছে চাঙ্গাকান্দি। আচ্ছা। ওখানে ওটা ওই দাউদকান্দির মানে নদী, ওই যে মেটা নদী করে নৌকা করে যেতে হয়, এবং আমাদের গ্রামের বাড়িটা একদম নদীর সাথে। তখনও কোনো ব্রিজ টিজ হয়নি। ওকে। তো নদীর থেকে নৌকা থেকে নেমে জাস্ট পাড়ে উঠেই আমাদের গ্রামের বাড়ি জাস্ট কিছু দূর হেঁটে গেলেই দেখা যায়। তো আমার বড় চাচা মারা গেছে, এরপরে আমাদের একবার আমার আব্বা আমাকে নিয়ে যায় আমাদের দেশের বাড়ি। তখন আমি ক্লাস 5 বা 6 এ পড়ি। তো বাড়িতে নিয়ে গেছে, ওখানে মূলত অনেক মানুষ থাকতো, কিন্তু ওই সময় ছিল না, যেহেতু আমার বড় চাচা থাকতো, তো মারা গেছে, ওখানে খালি ছিল। আমাদের একজন কেয়ারটেকার ছিল, ওনার কাছে আব্বা রেখে আব্বা বাইরে গেছিল। তো আমরা দুপুরের দিকে পৌঁছেছি, তো আমি খেয়ে দিয়ে ঘুমাই গেছিলাম। তো আমি সন্ধ্যার দিকে উঠে দেখি যে কেউ বাসায় নাই, মানে বাড়িতে কেউ নাই। উঠে বেড়ে উঠানে আসলাম, দেখি কেউ নাই, মানে কেয়ারটেকার থাকার কথা ছিল, বাট তাকে আমি দেখি নাই। তো আমি জানলাম যে কি করে, আমি হাঁটতে হাঁটতে একটু ঘুরতে যাই। তো তখন আমাদের ওখানকার মেন এন্টারটেনমেন্ট ছিল ওই নদীটা দেখা, এবং ওখানে ওই সময় ব্রিজ হচ্ছিল মাত্র, একটা সাঁকো ছিল, সাঁকোর পাশেই ব্রিজটা হচ্ছিল। তাই জন্য ওখানে যে একটু দেখি কি অবস্থা। তো আমি ওখানে এমনি হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর পাড়ে বেশি দূর না বাড়ি থেকে। তো ওখানে গিয়ে আমি দেখলাম যে সাঁকোর পাশে ব্রিজের কাজ হচ্ছে, কিন্তু নর্মালি ওই টাইমে মানে গ্রামের তখন প্রায় 7:30 8টা এরকম হবে। তো গ্রামের 7:30 8টা মানে তো বোঝা যায় যে অনেক রাত, মানুষজন তেমন দেখা যায় না। তারপরে ওই যেহেতু ব্রিজের কাজ চলছিল, তো ওখানকার কনস্ট্রাকশনের লোকজন থাকতো, লাইট টাইট জ্বলা থাকতো। বাট ওই দিন আমি দেখলাম যে ওরকম কিছুই নাই, মানুষজন নাই, অন্ধকার। শীতকাল ছিল, ওই জন্য ওই জ্যোৎস্নার আলোর কারণে, মানে নদী পাশে তো জ্যোৎস্নার আলো থাকেই, দেখা যায়, সেই হিসেবে একটু দেখতে পাচ্ছি। তো দেখলাম কেউ নাই। তারপর ওখানে কতক্ষণ দাঁড়াচ্ছিলাম, কারণ ঠান্ডা বাতাস ছিল, ভালো লাগতেছিল। তো কিছুক্ষণ ধরে মনে হচ্ছিল যে আমার পাশে কেউ আছে, আমাকে বলতেছে যে তুই এখান থেকে চলে যা। আমি বারবার চারপাশ ফিরে দেখতেছিলাম দুই পাশে যে কে আছে, কেউ নেই, পুরো ব্ল্যাক। তো আমি তারপর ইগনোর করলাম। তারপর মনে হচ্ছে যে কেউ আছে, এবং মনে হচ্ছে যে কেউ একদম পাশে ঘেসে দাঁড়ায় আছে, যে কোনো একটা মানুষকে তো ওটা বুঝে আমার একটু ভয় লাগলো। আমি চলে যাই এখান থেকে। তা আমি ফিরে হাঁটা দিয়েছি, আমার সাথে মনে হচ্ছে যে কেউ হাঁটতেছে, একদম লেগে হাঁটতেছে, এবং আমাকে কন্টিনিউসলি বলতেছে তুই চলে যা এখান থেকে। আমি বাবার পাশে দেখাচ্ছি, কেউ নেই। বাট তখনও যখন তাকাই, তখনও মনে হয় যে সাথে কেউ আছে। তো খুব ভয় লাগতেছে তখন আমার। তো আর আরেকটা জিনিস হলে, আমি যেটা বললাম যে ওই নদীর পাড় থেকে বাসা মানে বাড়ি কিন্তু একদমই কাছে। মানে যদি আমরা শহরের চিন্তা করি, 2টা ব্লক পরে গলিটা আমাদের বাড়ির। আমি হেঁটেই যাচ্ছি, আমার মনে হয় আমি অনেকক্ষণ, প্রায় 10-15 মিনিট ধরে হাঁটছি, কিন্তু আমার বাড়িটা আসছে না। বাড়ির আগে যত কিছু থাকে নিদর্শন, যেগুলো গাছপালা বা এসে সবই দেখতেছি, কিন্তু বাড়ি আসতেছে না। আমার কাছে খুবই ভয় লাগতেছে, কি করব কিছু বুঝতেছি না। হেঁটেই যাচ্ছে, আমি থামতেছি না, মানে ওই যে মানে শুনতেছি আওয়াজটা আমার সাথে আছে, বডিতে ফিল করতেছি সামনে জিতনি। তারপর আমি হেঁটে যাচ্ছি, কিন্তু বাড়িটা আসতেছে না। তখন আমি দৌড়তে আমি জানতাম না, তখন আমি শুধু আল্লাহ 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 করতেছি। তো হাঁটতে হাঁটতে অনেক দূর থেকে দেখি হঠাৎ করে সাদা কাপড় পরা কেউ একজন আসতেছে। তো কিছু দূর গিয়ে দেখি যে একজন হুজুর দাঁড়িয়ে আছে, উনি আসতেছে। আমি দেখে মানে খুব রিলিভড হয়েছি যে আমি এখন হুজুরের কাছে যাব। তো ওনার কাছে যেতে যেতে উনি আমার কাছে চলে আসছে। তো হুজুর সামনে আমার দাঁড়িয়েছে, আমি হুজুরকে বলছি যে হুজুর আমি তো পথ চিনতেছি না। হুজুর আমাকে বললো তুমি খোকন সাহেবের ছেলে না? আমার আব্বার নাম খোকন। তো বললো যে হ্যাঁ। আমি বললাম হ্যাঁ, কি আমি আমার বাড়ি খুঁজে পাইতেছি না। তো আমাকে জাস্ট হাত দিয়ে ইশারা করে দেখালো যে তোমার বাড়ি তো এই যে।
এই যে ঘাটটা ঘোরা বাড়ির দিকে তাকালাম, দেখলাম আসলে সেই গলি, এবং সঙ্গে সঙ্গে উইদিন 1 সেকেন্ড যে হুজুরকে বলবো যে হ্যাঁ হুজুর পাইছি বা থ্যাংক ইউ জানাবো, দেখি কেউ নেই, একদম সামনে পিছে কোনো জায়গায় কিছু নেই। কোন একটা মানুষ যদি ওখান থেকে, আর ওটা মেটো পথ ছিল, মেটো পথ, তো ওখান থেকে হেঁটে গেল আওয়াজও হবে বা মানে কেউ সহজে দৌড়াও যেতে পারবে না। Definitely. দেখি যে একদম কিছু নেই, সর্বশান্ত। এবং তখন যে আমার সঙ্গে কিছু ছিল, ফিল করতেছিলাম, একদম কিচ্ছু ছিল না। কিচ্ছু ছিল না, কোনো আওয়াজ না, কোনো, আমি মনে হচ্ছে আমি একাই। আমি সঙ্গে সঙ্গে বাসা দৌড় দিয়ে চলে গেলাম, এবং ওটা পরে আমার আব্বাকে জানাছিলাম। তা আব্বা ওটা অত গুরুত্ব দেয়নি, কিন্তু আমাদের কেয়ারটেকার গুরুত্ব দিয়েছিল। কেয়ারটেকার বলছে যে গ্রামের এলাকা, এরকম অনেক কিছু হইতে পারে, তা আপনি ভাগ্য ভালো যে হুজুর একজন দেখছেন, হুজুর আপনাকে বাঁচিয়েছে। এটাও তো মানে ঠিক তারপর মানে তিনি যে মানুষ সেরকম মানে আপনার কথা শুনে সেরকম মনে না, হচ্ছে না যে সেটার আমি আরো এক সেকেন্ডের মধ্যে মানুষ উধাও হয়ে যাবে পেয়েছি যে আমি তখন কেয়ারটেকার বলছিলাম যে হুজুর আমাকে একুশে আমি তাকে দেখতেছি। তো আমাদের ওই গ্রামে একটাই মসজিদ ছিল, আমাদের বাড়িতে খুব কাছে। তো বললো ঠিক আছে, অসুবিধা নেই, কালকে আপনার মসজিদে না যাও, আপনি হুজুরের সঙ্গে দেখা করেন। তো ওখানে 3 জন হুজুর ছিল, আমি 3 জন হুজুরকেই দেখছি, কিন্তু ওই হুজুরকে পাইনি। যাকে দেখছিলেন আপনি ওনাকে আমি ছিলেন। দেখিনি। ওকে। আমার হয়তো মনে হয়েছিল যে হয়তো ওই সময় এত বেশি নার্ভাস ছিলাম, হয়তো চেহারা ঠিক মতো খেয়াল করিনি, বাট ওনার এমন একটা চেহারা ছিল যেটা ভুলার মতো না, কারণ ওই সময় মানে হি ওয়াজ দ্য সেভিয়ার ফর মি, আমাকে বাঁচাতে আসছে। ওর চেহারা তো ভুলার মতো না, কিন্তু ওরকম আমি কখনোই আর কখনো দেখিনি আমাকে। ওকে। আর কোন ঘটনা? আর একটা আছে, সেটা হলো গিয়ে আমাদের চিটাগাঙ্গের বাসার, আমি চিটাগাঙ্গে ছিলাম, আমার বাসার ওদিকের। তো ওইটা পুরান বাসা, আমি যেখানে থাকতাম, সেটার ঘটনাটা হলো গিয়ে একটা মানে মানে একটা মেয়ে মারা গেছে একটা ঘটনা। সেটা হলো গিয়ে আমাদের যে বাসাটা ছিল, বাসার ড্রয়িং রুমের জানলা থেকে দেখা যেত আরেকটা বাসা আছে, মানে একটা কলোনির মতো। তো ওইখানে একটা মাঠ টাইপের ছিল, মানে পাকা মাঠ, সেখানটা করা, ওখানে আমরা খেলতে খেলতে যেতাম। তো ওই দোতলায়, আমাদের বাসা দোতলা ছিল, তো দোতলার একটা বাসা ছিল, ওই দোতলার বাসাটা সবসময় বন্ধ থাকতো, মানে মানুষ ভাড়া আসতো না। আমরা তখন ছোট ছিলাম, অত কেয়ার করি নাই। তো এরকম দেখতাম যে মানুষ বাসায়, মানে ওই বাসাটা নিছে, তো দ্যাট ওয়াজ রিয়েলি নর্মাল টু আস, মানে বাসা খালি হলে বাসা নিবেই। আসতো কিছুদিন পর আবার চলে যেত, আসতো কিছুদিন পর চলে যেত। সময় তাহলে তাহলে আমরা বড় হয়েছি, তো ইন্টারেস্ট জাগছে আমাদের পাড়াতো ফ্রেন্ডদের যে কেন ওই বাসাটা এরকম হয় না। এবং তখন চিটাগাং কিন্তু আমাদের ওই এরিয়াটা হটস্পট ছিল, ওখানে মানুষজন থাকার জন্য খুব উদ্ভিদ ছিল। সো পরে এক সময় একজন দারোয়ান ছিল ওখানে আমাদের, যে অনেক আগে থেকে, প্রায় আমার জন্ম ওখানে হয়েছিল, ওই জন্ম থেকে সে ওখানে ছিল। তো সে ওই স্টোরিটা জানতো, তো আমাদের একদিন বলছে। সেটা হচ্ছে কি যে অনেক আগে, আমার জন্ম হয়তো পরপরই, ওই বাসায় একটা ফ্যামিলি থাকতো, একটা কাজের মেয়ে থাকতো। তো একদিন একটা দুর্ঘটনা হয়েছে যে পাকঘরের মেয়েটা রান্না করতেছিল, মেয়েটাকে আগুন লাগছিল, এবং তারপর মেয়েটা ওই ওখানকার জানলাটা ভেঙে পড়ে গেছে, মানে আগুন থেকে বাঁচার জন্য হয়তো জাম্প করছে, গায়ে আগুন লাগানো ছিল, পড়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো গিয়ে কেউ তাকে, এই মানুষ আগুন লাগলে কম্বলটা মধ্যে করতে যায় না, তো ওই সময় কিছুই করে নাই। সে ওখানে মরে যাওয়ার পরে তাকে নাকি আর পাওয়া যায়নি, ওই জায়গায় একটা হোল হয়ে গেছে নিচে। তো পরে যেটা জানতে পারলাম যে মহিলা যখন দেখতে পাচ্ছে যে আগুন লাগছে মেয়েটার গায়ে, ইনস্টেড তাকে বাঁচানো না করতে গিয়ে দরজা আটকে দিয়েছে, পাকঘরে রান্নাঘরের দরজা আটকে দিয়েছে যাতে মেয়েটা বের না হতে পারে, কারণ সে হয়তো মনে করছিল যে ওই মেয়ে এখন বের হলে পুরো ঘরে আগুন লেগে যাবে, বা পাকঘর যদি খোলা রাখে আগুন পুরোটা ঘরে ছড়ায় যাবে। তো ওই মেয়েটা মারা গেল। তো তারপরে ওই মহিলা, তখন আর ওরা যায় নাই, মারা গেছে। কিছুদিন পরে ওই মহিলাটা মারা গেছে, মানে ঘরের যে গৃহিণী, উনি কি অস্বাভাবিকভাবে মারা গেছেন? অস্বাভাবিকভাবে মারা গেছে, মানে উনি পাকঘরে কাজ করতেছিল, হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক এসে মারা গেছে। আচ্ছা আচ্ছা, তো তারপরে বাসা ছেড়ে দিছে, তো তারপর বাসা ভাড়া হয় না। তো একবার একটা বৌদ্ধ ফ্যামিলি আসছে ওখানে থাকার জন্য। তো বৌদ্ধ ফ্যামিলি আসছে, তো বাড়িওয়ালা তাকে জানাই দিছিল যে এরকম হতে পারে, কারণ উনি এত অতিষ্ঠ হয়ে গেছিল যে মানুষ ভাড়া নেয় 15 দিনের মধ্যে চলে যায়, ওনার খুব ইয়ে হচ্ছিল। তো বৌদ্ধ বলছে যে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা থাকবো। তো ওদেরও একটা কাজের মহিলা ছিল। তো একদিন কাজ করতেছে মহিলাটা এবং কাজের মেয়েটা দুজনে পাকঘরে কাজ করতেছে, দরজা খোলা, আমি যেটা শুনছি। হঠাৎ করে দেখা যায় পাকঘরের দরজাটা বন্ধ হয়ে গেছে, রান্নাঘর দরজাটা বন্ধ হয়ে গেছে, খোলা যাচ্ছে না, কোনোভাবে খোলা যাচ্ছে না। তো কাজের মেয়েটা যে টানাটানি করলো, মহিলাটা টানাটানি করলো, পারলো না। তখন নাকি দুজনই পরে আবার ওদিকে ফিরছে জানলার দিকে, তখন দেখে একটা মেয়ে দাঁড়ানো জানালার উপরে, মানে নিচে না, জানালার উপরে, ওখানে দাঁড়ানো। তো এটা দেখে সবাই খুব ভয় পেয়ে গেছে দুজনে, তো হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে কি দেখতেছে। তো কান্দা তার নাকি ফ্রেন্ড হয়ে গেছে। তারপরে তেমন কিছু হয় নাই। তো তারপরে বৌদ্ধদের যে ইয়ে থাকে, যে মানে হুজুর টাইপ, আর মানে কি বলে ওনাদেরকে, আচ্ছা,
তো ওনাদেরকে ডাকাইলো, তো ওনারা সব ইয়ে টিয়ে করলো। তো আমি যদি শুনছি যে ওনারা নাকি আমাদের ধরনের একজন হুজুরের হেল্প নিচ্ছিল, তখন উনি এখানে এসে ওই মানে একটা কি জিন চালান বলবো নাকি সামথিং করে উনি হয়তো জানতে পারছে যেখানে আসলে কি ঘটনা ঘটছিল। তো আচ্ছা। পরে জানা গেল যে ওই যে কাজে মেয়েটা মারা গেছিল ওর আত্মা ছিল ওখানে ওই বাসাতে, আচ্ছা। এবং সে ওখানে থাকছিল কারণ শি ওয়াজ বাউন্ড টু টেক রিভেঞ্জ, মানে তাকে এভাবে মেরে ফেলা হয়েছিল, কারণ তাকে তো অন্যভাবে মেরে ফেলা হয়েছে, তাকে আগুন লাগছে, দেড় বাজার অ্যাক্সিডেন্ট, তাকে বাঁচানো যেত। মানে এই ঘটনা নাকি পুরাটাই কাজে মেয়েটাই কার উপরে এসে ভর করে বলছে যে আমাকে বাঁচানো যেত, কিন্তু আমাকে বাঁচানো, দরজা বন্ধ করে দিছে, আমি পুরে মরছি এবং আমি তারপর জানলা থেকে লাফ দিছি, এবং আমার তো ওই হোলটা বলছি ওই হোলটাতে আছে। এবং অনেকে চেষ্টা করছিল ওই হোলটা বন্ধ করে দেওয়ার জন্য, কারণ আমরা ওখানে খেলতে যাই বা গাড়ি পার্ক করে একটা হোল থাকবে কেন, অনেকে সিমেন্ট দিয়ে করতো, পরে আবার কিন্তু পরের দিন সকালে সিমেন্টটা নেই, হোল হয়ে আছে। এটা আপনারা নিজের চোখে হ্যাঁ দেখেছেন? আমরা নিজে অনেকবার দেখছি, আমাদের খেলার সময় বল টলও পড়ে গেছে, আবার উঠেছি কোনো না শুধু এই যে আপনি বলেন যে ওটা রিপেয়ার করা হয়েছে বা হোলটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর আবারও খুলে গেছে। এমন হয়েছে যে আমরা বিকালবেলা খেলতেছি, এই সময় দেখি যে কিছু লোক আসছে, একজন মিস্ত্রি আসছে, সিমেন্ট দিয়ে ওটা ভরাই করতেছে, একদম সিমেন্ট দিয়ে ভরে পুরো ভরাই করে ফেলছে। তো আমরা এক্সপেক্টেড ছিল যে সকালে এসে দেখবো যে সব ঠিক আছে, এরপর দিন দেখি আবার এজ ইট ইজ, বুঝাই যায় না যে কোনো কাজ হয়েছে। পরে তো এই বৌদ্ধ ফ্যামিলি কেউ নিশ্চয়ই চলে যেতে না, হয়েছিল। বৌদ্ধ ফ্যামিলিটা যায়নি, তখন এটা বের করছে এবং ওই মেয়েটা আত্মা এসে বলছে যে সে রিভেঞ্জ আচ্ছা, কিন্তু তারা মানে এই ঘটনার পরে আর মানে এই যে সবকিছু ঠিকঠাক করার পর তারা ওই বাড়িতেই ছিল এবং তারপর আর কোনো প্রবলেম হয় নাই। প্রবলেম হয়নি। অলরাইট, তো এই তো ছিল ঘটনা। আর কোনো ঘটনা আছে? ওরকম উল্লেখযোগ্য আর কিছু নেই। ওরকম উল্লেখযোগ্য আর কিছু নাই। ওকে, আমরাও শেষ করব। মোটামুটি নামটা আগে বলবেন শুরুতে। আমি হীরা। হীরা, ওকে হীরা, আবার আপনার ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার পাশের বাড়িতে ঘটে। উনি আমার সম্পর্কে ভাই। এনার একটা খুবই বাজে অভ্যাস আছে, উনি রাত্রে চুরি করে মাছ মারেন। আর একটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে আমাদের গ্রামে অনেক বড় একটা জলাশয় আছে, যেটা রাজশাহী ডিভিশনের সবচেয়ে বড় একটা জলাশয়। তো এটা সরকারি ভাবে ডাক হয়। তো এখানে প্রহরী থাকে, থাকে, তারপরও সে চুরি করে এখান থেকে মাছ মারে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার পানি কখনোই শুকায় না, এবার আমিও কখনো দেখিনি, কেউই দেখেনি কখনো এই জলাশয়ের পানি কোনোদিনও শুকায় না। তো সে এরকম অনেক রাত্রে 1টা-1:30টার দিকে সে যায় আমাদের দিকে যেটা কারেন্ট জাল বলে, কারেন্ট জাল নিয়ে সে এপার থেকে ওপারে সাঁতরায় যায়, জালিয়া করে, এরকম করে। তো আমরা এসে বলে যে কালকে রাতে তো এই করলাম রে, ওই করলাম রে। তো এক রাতে কি হয়েছে, সে এরকম ওটা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে ফিক্কা জাল, আমি জানি না কি বলে। তো সেটা নিয়ে সে গেছে মাছ মারার জন্য। তো সে অনেক জাল দিয়ে অনেক কেটিয়া করছে, বাট কোনো মাছ টাছ পায় নাই। তো সেই জলাশয়ের পাশেই আছে আপনার অনেক বড় একটা শ্মশান আছে। তো সেইখানে যখন সে আসার পরে সে জাল জাল নামাই দিছে, ওকে নামানোর পর সে দেখছে প্রচুর মাছ উঠছে, অনেক মাছ উঠছে, এবং এত মাছ যে সে আর জাল টেনে জমাইতে পারতেছে না। তো জাল সে গোছাচ্ছে। তো ফিক্কা জালের একটা সিস্টেম হচ্ছে যে পানির যখন জালটা চেপে আসে তখন মোটামুটি নিচে হাত দিয়ে জালটা উঠাইতে হয়। তো সে বলতেছে রাত তখন ধর আনুমানিক 2টা, প্রহরীও আছে, তার মধ্যে সে ফাঁকি দিয়ে সেই কাজ করতেছে। তো সে যখন জালটা উঠানোর জন্য যখন সে বাম হাতটা নামায় যখন সে নামাই দিছে তখন সে দেখতেছে যে 8 থেকে 9 মাস বয়সের একটা বাচ্চার একটা হাত পানি থেকে উঠে আসছে এবং সাথে সাথে তার বাম হাতটা ধরছে। এটা যখন ধরছে, এখন সে বলতেছে যে আমি পারতেছি না চিল্লানি দিতে, কারণ আমি চিল্লানি দিলে গাড্ডা বলে তুই চুরি করে মাছ মারতেছস, আমি চিল্লাইতেও পারতেছি না। কিন্তু সে বলতেছে যে এই হাতের যে এত শক্তি সে আমাকে বারবার বাচ্চার হাত, তাকে বারবার পানির দিকে টানতেছে বারবার। সেও অনেক খুবই শক্তিশালী, মানে খুবই সুস্থ সবল মানুষ, সে অনেক চেষ্টা করতেছে, পারতেছে না, সে চিল্লাইতেও পারতেছে না। তাকে কি করতেছে, আস্তে আস্তে তাকে পানির ভিতরে নামাচ্ছে। আচ্ছা, তো একটা পর্যায়ে যেটা হয় যে সে মোটামুটি হাঁটু পানি পর্যন্ত তাকে নামাইছে, হাত তারপরও ছাড়তেছে না। সে বলতেছে আমি দোয়া কালাম অনেক কিছু করতেছি, বাট এগুলো কোনো কাজ দিচ্ছে না, আমাকে কোনো কাজ হচ্ছে না। তো হাঁটু পানিতে যখন নামাইছে সে তখন মানে ফিল করতেছে যে সে যদি আমাকে মোটামুটি কোমর পানিতে পর্যন্ত নামাইতে পারে সে ডেফিনেটলি আমাকে মেরে ফেলবে, এটা তো কোনো ভুল নাই, সে আমাকে মেরে ফেলবে। তো সে বলতেছে দেখ আমি আল্লাহ খুদা করতেছি যে আমি শেষ, আল্লাহ আমাকে এবারের মতো বাঁচো, আমি আর জীবনে কোনোদিন মাছ মারতে আসবো না। এরকম করতে সে পরে জোরে একটা টান দিছে, হাত ছেড়ে দিছে। সে বলতেছে যে আমি ওখান থেকে ওই অতটুকু পানি থেকে উপরে কেমনে এসে পড়ছে আমি জানি না, দেন আমার সেন্স ছিল না। ঘন্টাখানেক পরে তার যখন সেন্স ফিরছে সে দেখতে উপরে পড়ে আছে, চলে আসছে, এবং সে রাত থেকে তার প্রচন্ড জ্বর এবং বমি, এরকম মোটামুটি 7-8 দিন অসুস্থ। আমি তাকে দেখতে গেছি
মানে সে ভয় ভয় পেলে যে মানুষের কি অবস্থা হয়, মানে সেই সুস্থ সবল মানুষটা তার মানে পুরা মানে শরীর ভেঙে গেছে পুরা, মানে একদম চোখ টোক গর্তের মধ্যে বসে আছে। ভাই কি হয়েছে? তো সে পরে আমাকে ঘটনাটা বললো যে এই ব্যাপার। তো আমি সেই ঘটনাটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এবং কি। সেটা হচ্ছে একটা বাচ্চা ছেলের হাত পানি থেকে উঠে হ্যাঁ। এসেছিল, এবং আমার যেটা মনে হয় যে চুরি করে মাছ ধরার শাস্তি আসলে উনি পেয়ে গেছেন, এবং আর জীবনে কখনো তিনি এই ভুল করেননি নিশ্চয়ই। না না না, আর করেন নাই। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অনেক কষ্ট করে আপনার স্টুডিওতে এসে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে গল্প ঘটনা শেয়ার করলেন। থ্যাংক ইউ আপনাদের অনেক 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 ধন্যবাদ সবাইকে। আজকে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি শেষ করে দেবো।